এই চ্যানেলটি কোনো সন্ত্রাসবাদী, ক্ষতিকর বা বেআইনি কার্যকলাপ প্রচার করে না। এই চ্যানেল দ্বারা সরবরাহকৃত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে প্রদান করা হয়। 8ই আগস্ট 2024 কলকাতার আরজিকর মেডিকেল কলেজের ভয়ঙ্কর একটা রাত প্রায় 3টে নাগাদ নাইট শিফটে কর্মরত একজন ট্রেনি লেডি ডাক্তারের সাথে ঘটে যাওয়া পৈশাচিক নির্মম হত্যাকাণ্ড, যার জন্য পুরো দেশ আজ লজ্জিত। এই আরজিকর মেডিকেল কলেজের ভিতরে এমন কি চলতো যে সত্যটা বাইরে প্রকাশিত হওয়ার ভয়ে তারা এই লেডি ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করল। ঠিক কি ঘটেছিল সে রাতে, কে বা কারা এই ঘটনাটিকে আঞ্জাম দিয়েছে, তাকে হত্যা করার পিছনে আসল কারণ কি ছিল, কিভাবে তাকে হত্যা করা হলো, এই সমস্ত কিছুই রহস্যময় তথ্যের উত্তর আজকের এই ভিডিওতে একটি অডিও ক্লিপের মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং এই কল রেকর্ডটি শোনার পর যে কোনো সাধারণ মানুষের শরীর কাঁটা দিয়ে উঠবে। ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার অদম্য ইচ্ছে নিয়ে পড়াশোনা করত মৌমিতা দেবনাথ। বাবা মার ইচ্ছা ও নিজের স্বপ্ন পূরণের জন্য মৌমিতা অনেক পরিশ্রম করতে লাগে। বাবা মার একমাত্র কন্যা মৌমিতা। ছোট থেকেই অনেক মেধা ছিল সে। তারপর এইচএসে ভালো ফল করার পর এবার সিদ্ধান্ত নেয় সে ডাক্তারি নিয়ে পড়াশোনা করবে। মৌমিতা একজন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল। উত্তর 24 পরগনার সোদপুর নামক একটি এলাকায় মৌমিতা তার বাবা মার সঙ্গে থাকত। বাবা মা আর মৌমিতা এই তিনজন মিলে তাদের সুখের সংসার ছিল। বাবার ছোট্ট একটা কাপড়ের দোকান ছিল, যেখান থেকে ছেলে মেয়েদের স্কুল ইউনিফর্ম বিক্রি করে তাদের সংসার ও মেয়ের পড়াশোনার খরচ চালাত। তারপর ধীরে ধীরে 5 বছর ধরে মৌমিতা তার এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করে। এমবিবিএস ডিগ্রি শেষ করার পর কলকাতার আরজিকর মেডিকেল কলেজে পিজি এর অন্তর্ভুক্ত সেকেন্ড ইয়ারে ভর্তি হয় মৌমিতা। এবার মৌমিতার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল তার। পরিবারের স্বপ্ন পূরণ হতে যাচ্ছিল। নিজের স্বপ্নকে পূরণ করে একজন প্রতিশ্রুতি রক্ষাশীল ডাক্তার হয়ে সে নিজের পরিবারের পাশে দাঁড়াতে চেয়েছিল। অন্যদিকে মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ দেখে ছোটবেলার বন্ধুর সাথে বিয়ে ঠিক হয় মৌমিতার। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল প্রায় 13 বছরের। উচ্চ মাধ্যমিকে পাশ করার পর মৌমিতা মেডিকেল জয়েন্টে বসে। সেই সূত্রে দমদমের একটি প্রাইভেট কোচিংয়ে সে ভর্তি হয়। আর সেখানে তাদের দুজনের মধ্যে আলাপ পরিচয় হয়। আর সেখান থেকে তাদের প্রেমের গল্প গড়ে ওঠে। বর্তমানে তার প্রেমিক এখন নদিয়ার মেডিকেল কলেজ হাসপাতালে একজন চিকিৎসক হিসেবে কর্মরত রয়েছে। কথা ছিল চলতি বছরের নভেম্বর মাসেই তাদের দুজনের বিয়ে দিবে। কিন্তু হঠাৎই 9 আগস্টের সেই সকাল তাদের এই আশা প্রত্যাশাকে কে যেন ভেঙে চুরমার করে দিল। মেয়েকে আর ডাক্তার করে তুলতে পারলেন না সে অসহায় বাবা মা। মৌমিতার সঙ্গে তার বাবা মার কথা হয় 8ই আগস্ট রাতের প্রায় 9টার দিকে। মেয়ের সঙ্গে ফোনে কথা বলে নিশ্চিন্তে ঘুমোতে যায় তার বাবা মা। কিন্তু তারপরের দিন সকালেই একজন কলেজের স্টাফ পরিবারকে ফোন করে বলে, আপনার মেয়ে খুব অসুস্থ, যত তাড়াতাড়ি সম্ভব হয় আপনারা হাসপাতালে আসুন। এই বলে সে ফোনটা কেটে দেয়। কথাটা শোনার পর তার বাবা খুব চিন্তায় পড়ে যায়। পুনরায় সেই নম্বরে কল ব্যাক করলে নম্বর ব্যস্ত আসে। তারপর দীর্ঘক্ষণ চেষ্টা করার পর ফোন রিসিভ করলে মৌমিতার বাবা সেই কলেজ স্টাফকে জিজ্ঞাসা করে কি হয়েছে তার মেয়ের। ওদিক থেকে উত্তর আসে, আপনার মেয়ে সুসাইড করেছে। কথাটা শোনার সাথে সাথেই তার বাবা অজ্ঞান হয়ে পড়ে যায়। এমন কি ঘটেছিল সে রাতে, যার জেরে ঘটনাটিকে একটি সুসাইড কেস বলে আখ্যা দিয়েছিল সেই কলেজ কর্তৃপক্ষ। আসলে মৌমিতা দেবনাথ এ লেডি ডাক্তার কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নাইট শিফটে কর্মরত ছিল। বেশ কয়েকদিন ধরে তার নাইট শিফট ডিউটি চলছিল। রাতে 10টার দিক তার ডিউটি শুরু হয়। তারপর নাইট শিফট শেষ করার পর সকাল হলে নিয়ম করে সে বাড়িতে ফিরত। কলকাতার লালবাজার এলাকায় এই আরজিকর মেডিকেল কলেজ পড়ে, তাই প্রতিদিনের মতো মৌমিতা 8ই আগস্টের সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে পড়ে হাসপাতালে যাওয়ার জন্য। হাসপাতালে পৌঁছে মৌমিতা অসুস্থ রোগীদের দেখাশোনা ও সেবা শুশ্রূষা করতে লাগলো। ওই দিন
রোগীদের অ্যাটেন্ড করতে করতে তার প্রায় রাতের 2টা বেজে যায়। হাসপাতালে তখন নতুন করে রোগী আসা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এবং রোগীদের সাথে থাকা লোকজন যে যার মতো করে নিজের অবস্থাতেই ঘুমিয়ে পড়েছিল। হাসপাতালের চারিদিক তখন নির্জন নিস্তব্ধ হয়ে পড়ে। তখন হাসপাতালে থাকা আরও 4 জন জুনিয়র ডাক্তারের সাথে মৌমিতা হাসপাতালের ক্যান্টিনে গিয়ে রাতের খাবার সারে। ঘড়িতে তখন বাজে রাত 2টা। এমার্জেন্সি ওয়ার্ডে রোগীদের দেখভাল করার পর যেটুকু অবসর সময় হাতে থাকে বেশিরভাগ ডাক্তার হাসপাতালের সেই সেমিনার হলে গিয়ে বিশ্রাম নিত। এই সেমিনার হল কলেজের 4 তলা বিল্ডিংয়ে রয়েছে। অবাক করার বিষয় হচ্ছে এটা যে এত বড় নামী করা একটা হাসপাতালে ডাক্তারদের বিশ্রাম করার জন্য সেখানে আলাদাভাবে কোনো ঘর বানানো হয়নি। তাই রাতের খাবার খেয়ে জুনিয়র ডাক্তার মৌমিতা দেবনাথ রাতের প্রায় 3টার দিক তার সেই 4 জন সহকর্মীকে গুড নাইট জানিয়ে সে হাসপাতালে সেমিনার হলে যায় বিশ্রাম নেওয়ার জন্য। সেমিনার হলে পৌঁছে সে ভেবেছিল একটু আরাম করার পর বাকি থাকা নাইট শিফট সম্পূর্ণ করে সকাল হলে সে বাড়িতে ফিরবে। কিন্তু সেই জুনিয়র ডাক্তার সেমিনার হলে যাওয়ার পর থেকে তার খবর আর কেউ নেয়নি। ওদিকে তার সাথে নাইট শিফটে যেসব কর্মীরা কাজ করেছিল তারা ভাবে মৌমিতা হয়তো বাড়িতে চলে গেছে। তাই তারা সবাই যে যার মতো করে নিজের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এরপর ধীরে ধীরে রাত পেরিয়ে সকাল হলো, অর্থাৎ রাত 3টা থেকে তারপরের দিন সকাল 8:30 পর্যন্ত হাসপাতালের মহল একদম শান্ত ও স্বাভাবিক ছিল। কিন্তু সকাল 8:30টার পর হাসপাতালের একজন কর্মী সেই সেমিনার হলে যায়। সেমিনার হলের দরজা খুলে তারপর সেই ব্যক্তি ভিতরে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করার কিছুক্ষণ পরে সেখানকার দৃশ্য দেখে তার গা শিউরে ওঠে এবং কাঁপানো স্বরে চিৎকার করতে করতে সে সেমিনার হলের বাইরের দিকে ছুটে আসে। সেখানকার দৃশ্য দেখার পর স্বাভাবিক মস্তিষ্ক সম্পূর্ণ একটি সাধারণ মানুষের পক্ষে সেই দৃশ্য বর্ণনা করা সম্ভব ছিল না। কি ভয়ঙ্কর নৃশংস হত্যাকাণ্ড! চিৎকার শোনার পর হাসপাতালে থাকা কিছু লোক সেই সেমিনার হলের দিকে তৎক্ষণাৎ ছুটে যায়। তারপর এই ঘটনাটা গোটা হাসপাতালে আগুনের মতো ছড়িয়ে পড়ে। দেখতে দেখতে হাসপাতালে থাকা জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার এবং উপস্থিত সমস্ত হাসপাতাল স্টাফ সেই সেমিনার হলের দিকে যেতে লাগলো। তারপর সেখানকার দৃশ্য প্রত্যক্ষ করার পর সবার পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ সেখানে রক্তমাখা নগ্ন অবস্থায় জুনিয়র লেডি ডাক্তার মৌমিতা দেবনাথের মৃত শরীর বীভৎসভাবে পড়েছিল। তার গোটা শরীরে আঘাত করা ক্ষত চিহ্ন ছিল। শরীরে এমন কোনো জায়গা ছিল না যেখানে তার ক্ষত চিহ্ন নেই। মাথা থেকে পা পর্যন্ত সারা শরীরে রক্তমাখা আর ক্ষত চিহ্ন। 2 চোখ দিয়ে বের হওয়া রক্ত জমাট। ঠিক কতটা পৈশাচিকভাবে সেই লেডি ডাক্তারকে হত্যা করা হয়েছে তা এই ভিডিও ক্লিপ থেকে আপনারা জানতে পারবেন। শুনুন কি বলছে पीड़ितार परिवार। अब आप हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ, हमारी बच्ची का मुंह एक बार दिखाओ। हमको नहीं दिखाया गया। 3 घंटे तक खड़े रहने के बाद ये दोनों हस्बैंड वाइफ अंदर जाते हैं सेमिनार रूम में और ये पापा अपने डेड बॉडी ऑफ द गर्ल जिसके मुंह में खून था फोटो खींच के लाके मुझे दिखाते हैं। उन बच्ची का शरीर में कोई कपड़ा नहीं था, पैर दोनों राइट एंगल में मिला गया। राइट एंगल में एक पांव बेड के इस तरफ, एक पांव बेड के इस तरफ मिला गया। जब तक पेल्विक गर्ल नहीं टूटता है इस तरह 2 पांव को नहीं चीरा जा सकता है। चश्मे को कूटा गया जिसके वजह से आंखों से खून निकल गया। गले में गला दबाकर मारा गया। और पूरा ये जो मैं बोल रही हूँ ये पूरा पोस्टमार्टम रिपोर्ट में वायरल हुआ है। आप लोग कृपया देखिए, ये कोई मनगढ़ंत नहीं है।
সেখানে উপস্থিত থাকা কিছু ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে। তারপর প্রায় আধ ঘন্টা পর সেই লেডি ডাক্তারের মৃত্যুর খবর তার পরিবারকে জানানো হয়। আর খবর পাওয়ার সাথে সাথেই হায় হতাশার মুখ নিয়ে তার বাবা মা হাসপাতালে তৎক্ষণাৎ পৌঁছে যায় এবং হাসপাতালে যাওয়ার পর সেখানে উপস্থিত থাকা চেস্ট ডিপার্টমেন্টের সহকারী প্রিন্সিপাল তাদেরকে জানায় তার মেয়ে মৌমিতা দেবনাথ আত্মহত্যা করেছে। কিন্তু সেই লেডি ডাক্তারের পরিবার যে ঘটনার কথা জানায় সেটা থেকে একদম পরিষ্কারভাবে জানা যাচ্ছিল যে এটা একটা হত্যাকাণ্ড। কারণ লেডি ডাক্তারের বাবা সকালবেলা যখন তার মেয়ের মৃত শরীর দেখতে গিয়েছিল সেখানে তিনি দেখেছিলেন তার মেয়ের সারা শরীরে নৃশংসভাবে আঘাত করা ক্ষত চিহ্ন রয়েছে। তার দুই চোখ দিয়ে রক্ত পড়ছিল, তার চশমা বীভৎসভাবে ভাঙানো হয়েছিল এবং তার মেয়ের শরীরে এক চুল সুতো পর্যন্ত ছিল না, অর্থাৎ উলঙ্গ অবস্থায় তার শরীর পাওয়া গেছে। কিন্তু একটা মেয়ের সাথে এত কিছু হওয়ার পরেও সেই হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের সহায়ক প্রিন্সিপাল সুদীপ ঘোষ তিনি বলেন যে পিজি এর অন্তর্ভুক্ত দ্বিতীয় বর্ষের এই ট্রেনি ডাক্তার মৌমিতা দেবনাথ সে নিজে থেকেই আত্মহত্যা করেছে। আর এইসব বিষয়ে যখন সেখানে আলোচনা চলছিল ঠিক তখনই এই হত্যাকাণ্ড নিয়ে গোটা হাসপাতালে শোরগোল পড়ে যায়। তারপর একে একে সকল জুনিয়র ডাক্তারের কানে এই ঘটনার কথা পৌঁছে যায়। আর ওই লেডি ডাক্তারের মৃত শরীর যেই দেখেছে সে প্রথম দেখাতে এটা ধারণা করতে পারে যে এটা একটা শুধু মার্ডার নয়, পৈশাচিকভাবে শারীরিক নির্যাতনও করা হয়েছে তার সাথে। তারপর আরজি কর হাসপাতালের সকল জুনিয়র ডাক্তার এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে রাগে ক্ষোভে ফেটে পড়েছিল। সকল ডাক্তাররা এই অন্যায়ের বিপক্ষে দাঁড়িয়ে ধর্ণা প্রদর্শন করতে শুরু করে। তারপর কয়েক ঘন্টা পর সেই লেডি ডাক্তারের মৃতদেহকে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। জুনিয়র ডাক্তার মৌমিতা দেবনাথের এই হত্যাকাণ্ডকে রাজ্য পুলিশ প্রথম দিকে এড়িয়ে যাচ্ছিল। তারপর রাজ্য তথা গোটা দেশ জুড়িয়ে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে পথ অবরোধ, ধর্ণা ও মিছিল বের করে দেশের জনগণ। এরপর জনসাধারণের চাপে পড়ে পুলিশ নতুন একটা টিম গঠন করে এই কেসটিকে খতিয়ে দেখার জন্য। পরের দিন সকালে ময়নাতদন্তের রিপোর্ট উঠে আসে। ময়নাতদন্তের রিপোর্টে যেই সব তথ্যগুলি পাওয়া যায় যেটা শুনলে আপনারও শরীরের রক্ত গরম হয়ে উঠবে। ঠিক কতটা পৈশাচিক নির্মমভাবে হত্যা করা হয়েছিল সেই লেডি ডাক্তার মৌমিতাকে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী তার দুই চোখ দিয়ে রক্ত পড়ছিল, মুখ দিয়ে রক্ত বেরোচ্ছিল, সেই লেডি ডাক্তারের গোপনাঙ্গ থেকেও রক্ত বেরোচ্ছিল, তার পিঠে আঘাত করা ক্ষত চিহ্ন পাওয়া যায়, তার বাঁ পা ভাঙ্গা ছিল, তার ঠোঁটে দাঁত দিয়ে আঘাত করার চিহ্ন পাওয়া যায়, এমনকি তার শরীরের বেশ কিছু জায়গায় দাঁত দিয়ে কামড়ানো হয়েছিল। তাহলে বুঝতেই পারছেন যে কতটা যন্ত্রণাদায়ক নৃশংসভাবে লেডি ডাক্তার মৌমিতাকে হত্যা করা হয়েছিল। এরপর কলকাতা পুলিশ এই ঘটনাটিকে খতিয়ে দেখেন। পুলিশ আরজি কর মেডিকেল কলেজের সেই সেমিনার হল থেকে প্রথম তদন্ত শুরু করে, যেখান থেকে মৌমিতার মৃতদেহকে উদ্ধার করা হয়েছিল। তারপর ঘণ্টাখানেক তল্লাশি করার পর সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ একজন অপরাধীকে চিহ্নিত করে। এরপর সেই ব্যক্তি সম্পর্কে কলেজ স্টাফকে জিজ্ঞাসা করার পর জানা যায় সে একজন সিভিক ভলেন্টিয়ার যার নাম সঞ্জয় রায়। পুলিশ হাসপাতালের স্টাফকে আরও প্রশ্ন করে সঞ্জয় রায় অর্থাৎ এই সিভিক ভলেন্টিয়ার এত রাতে এই হাসপাতালে কি করছিল। তখন তারা উত্তরে জানায় সে বিভিন্ন ধরনের অসুস্থ মানুষকে বা রোগীদেরকে এই হাসপাতালে নিয়ে আসে চিকিৎসা করাতে এবং তাদেরকে দেখভাল করার জন্য বা খোঁজখবর নেওয়ার জন্য সে প্রায় হাসপাতালের চত্বর ঘুরে যায়। এইসব বিষয়ে কথা চলছিল, ঠিক তখনই একজন পুলিশ কর্মীর নজর সঞ্জয়ের গলার দিকে পড়ে। কারণ যখন ঘটনাস্থল তল্লাশি করা হয়েছিল সেই লেডি ডাক্তারের মৃত শরীরের পাশে একটা ব্লুটুথ হেডফোন পাওয়া গিয়েছিল, যেটা সঞ্জয়ের গলায় থাকা হেডফোনের সাথে হুবহু মিলে যাচ্ছিল।
কিন্তু পুলিশ এটাতেও নিশ্চিত ছিল না যে এই ব্লুটুথ হেডফোনটা সঞ্জয়ের। তখন বিষয়টিকে নিশ্চিত করার জন্য পুলিশ সঞ্জয়ের মোবাইলের সাথে সেই হেডফোনটি কানেক্ট করার চেষ্টা করে এবং কানেক্ট করার জন্য ব্লুটুথ ডিভাইস অন করলে সেই ব্লুটুথ হেডফোনটি সঞ্জয়ের মোবাইলের সাথে কানেক্ট হয়ে যায়। আর সেখান থেকে পুলিশ সঞ্জয়কে আটক করে হেফাজতে নেয়। সঞ্জয় তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল। এছাড়াও সিসিটিভি ফুটেজ অনুযায়ী সঞ্জয় মদ্যপান অবস্থায় হেলতে দুলতে প্রায় রাত 3টার দিকে সে সেমিনার হলের দিকে যায় এবং জানা যায় এই ঘটনাটি সেই রাতেই 3টা থেকে 3:30টার দিক ঘটেছিল সেই সেমিনার হলে। এরপর পুলিশ সঞ্জয় রায়কে জিজ্ঞাসা করার পর জানতে পারে যে 8ই আগস্টের প্রায় রাত 9টার দিক সঞ্জয় আরজিকর মেডিকেল হাসপাতালে পৌঁছায়। হাসপাতালে আসার পর সে একটি নির্জন জায়গা খুঁজে নিয়ে সেখানে বসে অনেকক্ষণ ধরে মদ পান করে। এরপর নেশাগ্রস্ত অবস্থায় সে হাসপাতালের চারিদিক ঘুরে বেড়ায়। তারপর রাত 3টার দিক সে সেমিনার হলের দিকে যায় এবং প্রায় 40 মিনিট পর সঞ্জয় সে সেমিনার হল থেকে বেরিয়ে আসে। সেমিনার হলে প্রবেশ করার সময় সঞ্জয়ের গলায় ঝোলানো একটা হেডফোন লক্ষ্য করা গিয়েছিল সেই সিসিটিভি ফুটেজে। আর যখন সঞ্জয় সেখান থেকে বেরিয়ে আসে তার গলায় হেডফোন ছিল না এবং ঘটনাস্থল থেকে যে হেডফোনটি পাওয়া গিয়েছিল সেটা সঞ্জয়ের হয় পুলিশ এটা প্রমাণ করেছিল। অর্থাৎ এই ঘটনার পিছনে পুলিশের কাছে সবথেকে বড় প্রমাণ বা এভিডেন্স ছিল সেই ব্লুটুথ হেডফোন। তারপর পুলিশ সঞ্জয় রায়কে হেফাজতে নেয় ও মিডিয়া রিপোর্টের মাধ্যমে বাইরে প্রকাশ করে যে এই হত্যাকাণ্ডে জড়িত আসল অপরাধীকে আমরা ধরতে পেরেছি। কিন্তু পুলিশ এটাও তদন্ত করে যে এই ঘটনা চক্রান্তে শুধু কি সঞ্জয় রয়েছে নাকি এর সাথে আরও কেউ সামিল রয়েছে। তবে এই বিষয়টিকে পরিষ্কারভাবে বোঝার জন্য আপনাদের এই অডিও ক্লিপটি শুনতে হবে এবং এই কল রেকর্ডটি শোনার পর আমি দাবি করে বলতে পারি আপনি এর প্রতিবাদ না করে থাকতে পারবেন না। শুনুন এখানে কি বলছে। বন্ধুরা, আমি সোমা বলছি, সোমা মুখার্জি। এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না। আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা মানে সত্যিকারের ঘটনা, যেটা আরজিকরের ভিতরের যে ডাক্তার তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে মানে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো মানে বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা এমবিবিএস ফাইনাল পাস করবে না সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে আরজিকর মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের মানে কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে। বুঝতেই পারছিস তাহলে। সেই জন্য পার্টির একদমই কাছের উনি, পার্টির মানে একদম খোদ মানে ওপর লেভেলের একদম আসল জায়গাকার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটিকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব
ভয় দেখিয়ে টাকা নিতেন, আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে। 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি মানে বেশি বেশি প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল। মানে কিরকম, বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাট এ স্ট্রেস 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো, এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে। প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেমেয়েরাই কাজ করছে। তারা 6 মাস ধরে এটা করেছে। করার পরেও যখন ওকে আটকাতে পারেনি, তখন কি করেছে, ওই দিনকে ওরা ঠিক করেছে যে দিনটাতে এই ঘটনাটা ঘটেছে, সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেখ। সেই দিন ওই ঘরে, ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই 4 তলার আরও অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা, ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে। বাকিরা কাউকে যেতে দেয়নি, বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, মানে কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি 4 জন, সেই 4 জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কিরকম মেয়ে চিন্তা কর, এরা ডাক্তার না জানোয়ার জানি না, আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়, কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না। তো ডাক্তার না কি আমি বলতে পারবো না। সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড, তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো আর জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদটদ খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে। এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে 2 জন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি। 2 জন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধর মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, কলার বোন ভেঙেছে। মানে কি বিপর্যস্ত, মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুইয়েছে, পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেঁতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে। এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে। মেরে তারপরে আরও যেটা আরও ভয়ঙ্কর, যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না। তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরও গ্রুপ ডি স্টাফদের সাথে। সঞ্জয় ছেলেটা হচ্ছে তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই। মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে, ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়। এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে যা, সেমিনার রুমে তোর জন্য রেখে এসেছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয়। ও এসে ওই ডেড বডিকে রেপ করেছে যাতে তার ভ্যাজাইনাতে সিমেন পাওয়া যায়। তো এবার এই হচ্ছে, প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই, কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা, এরা সব জড়িত জানিস, কিন্তু কেউ কোনো প্রমাণ নেই। প্রমাণ লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে, রক্ত ধুয়েছে, সেইটাকে তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের। ওখানে নাকি ওরা রুম বানাবে, কালকে দেখেছিস তোরা খবরে। আর বেশি বলতে পারছি না, মানে তোরা তো সবাই প্রোটেস্ট করিস, আমরা তো আমাদের দিক থেকে করছি, কিন্তু কিছুই হবে না। এই পোড়া দেশে কিছুই হবার নেই, শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া। আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে, তারা যে ইন্টার্ন বা পিজিটি বা যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে, তারা কি ডাক্তার না কি আমি জানি না, কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করেই বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো।